একটা নিখুঁত গ্রীষ্মের দিন। মানে চারিদিকে রোদ ঝলমল করছে, বাতাস একদম শান্ত, একটা বিশাল অভিজাত বাড়ির লনে দারুণ এক গার্ডেন পার্টির আয়োজন চলছে। হুম, বেশ রাজকীয় একটা ব্যাপার। একদম সুন্দর সুন্দর পোশাক পরা মানুষজন আসছে, হাসাহাসি করছে, চামচ আর প্লেটের টুংটাং শব্দ, মানে সবকিছু ঠিক যেন নিখুঁত একটা রূপকথার দৃশ্য। কিন্তু কিন্তু ঠিক নিচেই আর একটা জগৎ আছে। হ্যাঁ, এই রাজকীয় বাড়ির ঠিক নিচে রাস্তার ওপারে একটা অন্ধকার ধোঁয়াটে গলিতে একটা টিনশেড ঘরের ভেতর একটা লাশ পড়ে আছে। একজন তরুণী, যার বাড়ির বাগানে এই পার্টিটা চলছে, সে যখন সে যখন এই মৃত্যুর খবর পায়, তখন তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। রাইট। তার মনে হয় এখনই সব থামিয়ে দেওয়া উচিত। ঠিক, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন, যখন সে দেখে তার পরিবারের বাকিদের কাছে, এমনকি পুরো সমাজের কাছে, এই মৃত্যুটা স্রেফ একটা সাধারণ খবর। উৎসব থামিয়ে দেওয়ার মতো কোনো কারণই এটা নয়। আর ঠিক এই জায়গাটিতেই ক্যাথরিন ম্যান্সফিল্ডের ১৯২২ সালের বিখ্যাত ছোট গল্প দ্য গার্ডেন পার্টি তার আসল রূপটা প্রকাশ করে। মানে গল্পটা পড়ার সময় আমাদের মনে হতে পারে এটা কেবলই একটা ধনী পরিবারের উৎসবের বর্ণনা। হুম। কিন্তু এর পড়তে পড়তে লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্ব আর সমাজের এমন কিছু রূঢ় সত্য যা এক শতাব্দীর বেশি সময় পার হয়ে যাওয়ার পরও আমাদের গভীরভাবে নাড়া দেয়। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেই সত্যগুলোকে একটু ঘুরে বের করার চেষ্টা করব। আমরা মূলত তিনটে খুব দারুণ সোর্সের উপর ভিত্তি করে কথা বলবো। একটা হলো ইন্টিগ্রেশন ফিকশনের সাহিত্যিক বিশ্লেষণ, ২ নম্বরটা ফেলিশিয়া ওলসনের লেখা একটা থিসিস, যেখানে উনি মূলত জেরার্ড জেনেটের ন্যারেটোলজি আর এপিফানি নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, ঠিক। আর ৩ নম্বরটা হলো study.com থেকে গল্পের বিভিন্ন প্রতীকের বিশ্লেষণ। এই যে একটা বিলাসবহুল পার্টি আর একটা মর্মান্তিক মৃত্যু, এই দুটো বিষয় যখন মুখোমুখি এসে দাঁড়ায়, তখন মানুষের ভেতরের আবরণগুলো কিভাবে খসে পড়ে, সেটাই আমাদের দেখার বিষয়। একদম। আর এই পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের প্রথমেই তাকাতে হবে গল্পের প্রধান চরিত্র লরা এবং তার এই শেরিডেন পরিবারের দিকে। আচ্ছা, শেরিডানদের এই বাড়িটার কথা উঠলেই আমার একটা কথা মনে হয়। মানে এটা অনেকটা আজকের দিনের ওই কিউরেটেড সোশ্যাল ভিডিও ফিডের মতো না? হ্যাঁ, হ্যাঁ, দারুণ একটা তুলনা। মানে যেখানে সবকিছু নিখুঁতভাবে সাজানো থাকে, হাসিমুখ, সুন্দর খাবার, দামি পোশাক, আর বাস্তব জীবনের কষ্ট, দুঃখ বা অসুন্দর জিনিসগুলো ঠিক একটা সোয়াইপ দূরে, মানে এক্ষেত্রে রাস্তার ঠিক নিচে লুকিয়ে রাখা হয়। এই সোশ্যাল মিডিয়া ফিডের উপমাটা আসলেই এই গল্পের প্রেক্ষাপট বোঝার জন্য খুব ভালো একটা চাবিকাঠি। শেরিডেনদের বাড়িটা পাহাড়ের ওপর, আর ঠিক তার নিচেই ধোয়াটে গলিতে দরিদ্র শ্রমিকদের বসবাস। এই যে একটা ভৌগোলিক অবস্থান, এটাই আসলে একটা পরিষ্কার সামাজিক বিভাজন তৈরি করে দেয়। ওপর থেকে তারা নিচের মানুষদের দেখে, কিন্তু মিশতে চায় না। ঠিক তাই। আর গল্পের মা মিসেস শেরিডান এই বিভাজনটাকে আরও নিখুঁত করতে চান। study.com-এর বিশ্লেষণে এই বিষয়টা খুব স্পষ্টভাবে উঠে এসছে। মিসেস শেরিডান নিজেকে এক ধরনের রাজকীয় মর্যাদা দেখতে খুব পছন্দ করেন। পার্টির জন্য তিনি অতিরিক্ত ক্যানালিলি অর্ডার করেন। লিলি ফুল, যেটা মূলত আভিজাত্য আর বিশুদ্ধতার প্রতীক, তাই না? হ্যাঁ, লিলি ফুলগুলো দিয়ে তিনি যেন পুরো পৃথিবীকে জানিয়ে দিচ্ছেন তাদের অবস্থান ঠিক কতটা উঁচুতে। শুধু বাগান সাজানোই তো নয়, আমার মনে হয় এই ফুলগুলোর মাধ্যমে তিনি আসলে একটা অদৃশ্য দেয়ালও তৈরি করছেন। রাইট। আরও একটা সূক্ষ্ম বিষয় হল, লরা যখন মৃত্যুর খবর পেয়ে পার্টি বাতিল করতে চায়, তখন মিসেস শেরিডান ওই শোকাহতে দরিদ্র পরিবারকে পার্টির বেঁচে যাওয়া খাবার আর কিছু অ্যারাম লিলি পাঠানোর কথা ভাবেন। বাপরে, মানে তিনি বিশ্বাস করেন এই লিলি ফুল দেখলে ওই দরিদ্র পরিবারটা খুব মুগ্ধ হবে। হ্যাঁ, এটা আভিজাত্যের এমন একটা রূপ যা সহানুভূতি দেখানোর নামে আসলে নিজেদের শ্রেষ্ঠত্বটাই বারবার প্রমাণ করতে চায়। কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, মানে এই সাধারণ বস্তুগুলো, ধরুন একটা ফুল বা একটা টুপি, এগুলো কিভাবে একটা চরিত্রকে তার নিজস্ব সামাজিক শ্রেণীতে আটকে রাখার হাতিয়ার হিসেবে কাজ করতে পারে? টুপির ব্যাপারটা এখানে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, লরা যখন মৃত্যুর খবর শুনে সত্যি খুব বিচলিত হয়ে পড়ল, তখন মিসেস শেরিডেন কিন্তু খুব অদ্ভুত একটা কাজ করলেন। তিনি লরাকে সান্ত্বনা দেওয়ার বদলে একটা কালো রঙের টুপি উপহার দিলেন, যেটাতে সোনালি ডেইজি ফুল লাগানো ছিল।
একটা টুপি কিভাবে একটা মৃত্যুকে ভুলিয়ে দিতে পারে? এখানে আসলে মনস্তত্ত্বের একটা গভীর খেলা আছে। টুপিটা এখানে শুধু একটা পোশাক না, এটা আক্ষরিক অর্থেই একটা বর্ম হিসেবে কাজ করে। বর্ম মানে বাইরের পৃথিবী থেকে বাঁচার জন্য? একদম। মিসেস শেরিডন যখন দেখেন লরা বাস্তবতার ধাক্কায় তাদের ওই সাজানো বাবল থেকে বেরিয়ে যেতে চাইছে, তখন তিনি তড়িঘড়ি করে টুপিটা লরার মাথায় পুরিয়ে দেন। বলেন যে টুপিটা লরাকে খুব মানাবে। আর লড়াও হয়তো সেটা বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, যখন লরা আয়নায় নিজেকে ওই টুপি পরা অবস্থায় দেখে, তখন সে নিজের সৌন্দর্য আর আভিজাত্যে এতটাই মুগ্ধ হয়ে যায় যে বাইরের পৃথিবীর নির্মম সত্যটাকে সে সাময়িকভাবে ভুলেই যায়। ওয়াও! তার মানে টুপিটা লড়ার চোখ থেকে বাস্তবতার চশমা খুলে নিয়ে তাকে আবার সেই কৃত্রিম আভিজাত্যের চশমা পরিয়ে দেয়। এই টুপিটা তাকে তার সামাজিক অবস্থানের ভেতরেই বন্দী করে রাখছে। ঠিক তাই। কিন্তু মানুষের ভেতরের এই দেয়ালগুলো তো চিরকাল অটট থাকে না, কোথাও না কোথাও তো ফাটল ধরেই। আমি ফেলিশিয়া ওলসেনের থিসিসটা পড়ছিলাম, যেখানে সাহিত্যের এপিফ্যানি বা আকস্মিক আত্ম-উপলব্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে দেখলাম লড়ার ভেতরেই ফাটলটা তৈরি হয় খুব সাধারণ একটা জায়গা থেকে। সাহিত্যের ভাষায় এপিফানি হলো ঠিক সেই মুহূর্ত যখন কোনো একটা ঘটনা হঠাৎ করে একটা চরিত্রের সামনে জীবনের কোনো গভীর সত্যকে উন্মোচন করে দেয়। আইরিশ লেখক জেমস জয়েস এই ধারণার উপর খুব জোর দিয়েছিলেন। জেমস জয়েস। হ্যাঁ, আর ওলসন তার থিসিসে মরিস বেজার একটা তত্ত্বের কথা উল্লেখ করেছেন, যাকে বলা হয় ক্রাইটেরিয়ন অফ ইনসিগনিফিকেন্স বা গুরুত্বহীনতার মানদণ্ড। এই গুরুত্বহীনতার মানদণ্ড বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। শব্দটা শুনতে বেশ ভারী মনে হচ্ছে, কিন্তু এর পেছনের লজিকটা আসলে কি? লজিকটা খুব সহজ। মরিস বেজা বলছেন যে জীবনের সবচেয়ে বড় বা গভীর উপলব্ধিগুলো সবসময় কোনো বড় নাটকীয় বা ধরুন দার্শনিক আলোচনার মাধ্যমে আসে না। আচ্ছা। অনেক সময় একদম তুচ্ছ, সাধারণ বা আপাত দৃষ্টিতে সম্পূর্ণ গুরুত্বহীন কোনো ঘটনা মানুষের ভেতরে বিশাল একটা পরিবর্তনের সূচনা করতে পারে। লরার ক্ষেত্রে ঠিক এটাই ঘটে। সকালবেলা যখন সে রুটি মাখন হাতে পার্টি আয়োজনের জন্য আসা সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলতে যায়, তখন তার মনে তো শ্রমিক শ্রেণী সম্পর্কে বেশ নেতিবাচক একটা ধারণা ছিল। ঠিক, কিন্তু সে যখন দেখে একজন সাধারণ শ্রমিক একটা ল্যাভেন্ডার ফুলের গন্ধ নিচ্ছে, তখন লরা চমকে ওঠে। আমি যদি এটাকে দৈনন্দিন জীবনের সাথে মেলাই, এটা অনেকটা মুদি দোকানের লম্বা লাইনে দাঁড়িয়ে খুব বিরক্ত হওয়ার সময় হঠাৎ সামনের মানুষটার কোনো একটা ছোট্ট দয়ার কাজ দেখে জীবনের কোনো গভীর অর্থ খুঁজে পাওয়ার মতো। একদম নিখুঁত একটা তুলনা। লরা ভাবত এই শ্রমিকরা শুধু কাজ করতেই জানে, তাদের ভেতরে কোনো সৌন্দর্য বোধ নেই। কিন্তু একটা সাধারণ মানুষের ফুলের কদর করাটা তার পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে দিল। হ্যাঁ, আর এই ছোট গুরুত্বহীন মুহূর্তটাই লরার মনের মাটিতে একটা বড় পরিবর্তনের বীজ বুনে দেয়। সে বুঝতে পারে তার মায়ের তৈরি করা কৃত্রিম জগতের বাইরেও একটা বৃহত্তর জগৎ আছে। সে নিজে কাজ করতে পারে, সৃজনশীল হতে পারে। আর এখানেই ক্যাথরিন ম্যান্সফিল্ডের লেখার আসল জাদুটা। তিনি ফরাসি তাত্ত্বিক জেরার্ড জেনেট এর বর্ণিত ফ্রি ইনডাইরেক্ট স্পিচ বা মুক্ত পরোক্ষ উক্তি খুব দারুণভাবে ব্যবহার করেছেন। দাঁড়ান, এই ফ্রি ইনডাইরেক্ট স্পিচ জিনিসটা কিভাবে কাজ করে? আমি পাঠক হিসাবে কিভাবে বুঝবো যে লেখক এই কৌশলটা ব্যবহার করছেন? খুব ভালো প্রশ্ন। সাধারণত গল্পে একজন ন্যারেটর বা কথক থাকেন, যিনি দূর থেকে বলে যান যে চরিত্র কি করছে বা কি ভাবছে। যেমন ধরুন, লরা ভাবল যে এই শ্রমিকরা খুব ভালো মানুষ। হ্যাঁ, থার্ড পার্সন ন্যারেটিভ। ঠিক, কিন্তু ফ্রি ইনডাইরেক্ট স্পিচে ন্যারেটর হঠাৎ করে চরিত্রের মনের ভেতরের ভাষা, আবেগ আর চিন্তার গতির সাথে নিজের গলার স্বর একদম মিলিয়ে ফেলেন। তখন আর কোনো বিভাজন থাকে না। ও, আমি সরাসরি লরার মাথার ভেতরে ঢুকে যাচ্ছি। একদম। পাঠকের মনে হয় সে সরাসরি লরার চিন্তাগুলো শুনতে পাচ্ছে। লরার উত্তেজনা, তার দ্বিধা সবকিছু ন্যারেটরের বর্ণনার ছন্দে মিশে যায়। এই কৌশলের কারণেই ওই তুচ্ছ ঘটনাটা লরার ভেতরে কতটা গভীর দাগ কাটছে তা আমরা নিজেরা অনুভব করতে পারি। বুঝতে পেরেছি। আমি শুধু দূর থেকে দেখছি না, আমি লরার সাথে ওই মুহূর্তটা যাপন করছি। তো শ্রমিকদের সঙ্গে পরিচয়ের মাধ্যমে লরার কল্পনার জগতে যে ফাটল তৈরি হয়েছিল, সেটা এক পর্যায়ে একটা বিশাল ধাক্কা খায়। রাস্তার নিচে এক শ্রমিকের মৃত্যুর খবর আসে। হ্যাঁ,
একজন কার্টার বা গাড়ি চালক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো স্বাভাবিকভাবেই পার্টি বন্ধ করতে চায়, কিন্তু তার বোন জোস তাকে সরাসরি অবাস্তব আর বাড়াবাড়ি বলে উড়িয়ে দেয়। শুধু জোস নয়, স্বয়ং তার মা মিসেস শেরিডানও অত্যন্ত বিরক্ত হন। তারা মনে করেন একটা নিচু তলার মানুষের মৃত্যুর কারণে তাদের এত বড় উৎসব বন্ধ হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এখানে আমার সবচেয়ে বড় খটকা লেগেছে। আমি বিষয়টা ঠিক মেলাতে পারছি না। যে ন্যারেটর এতক্ষণ আমাদের গল্পটা শোনাচ্ছে, যে একটু আগে ওই ফ্রি ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করে লড়ার মনের কথাগুলো এত সুন্দর করে বলছিল, হ্যাঁ, সে হুট করে এই পর্যায়ে এসে লড়ার বিপক্ষে চলে যায় কেন? মানে ন্যারেটর সরাসরি বলে ওঠে যে লড়ার এই চিন্তাটা সত্যি বাড়াবাড়ি। এটা তো পাঠক হিসেবে এক ধরনের বেইমানি মনে হয়। মনে হচ্ছে পুরো বিশ্বব্রহ্মাণ্ড, এমনকি যে গল্পটা বলছে সেও লড়াকে জোর করে তার ওই সাজানো বাবলের ভেতর আবার ঢুকিয়ে দিতে চাইছে। এটাই এই গল্পের সবচেয়ে চমকপ্রদ এবং একই সাথে অস্বস্তিকর দিক। ফেলিসিয়া ওলসেন তার থিসিসে ভিক্টর সেজের একটা তত্ত্ব উল্লেখ করে এর চমৎকার বিশ্লেষণ করেছেন। আচ্ছা, কি বলছেন ভিক্টর সেজ? উনি বলছেন যে ঠিক আত্ম-উপলব্ধির মুহূর্তে চরিত্রের এই যে পিছিয়ে যাওয়া বা ন্যারেটরের এই ইন্ট্রুসিভ বা অনুপ্রবেশকারী হয়ে ওঠা, এটা আসলে আখ্যান তত্ত্বের একটা মাস্টার স্ট্রোক। একে বলা হচ্ছে আনমাস্কিং দ্য রিডার বা পাঠকের চোখের পর্দা সরিয়ে দেওয়া। এখানে কাজ করছে ক্রাইটেরিয়ান অফ ইনকনগ্রুয়েটি বা বৈসাদৃশ্যের মানদণ্ড। বৈসাদৃশ্যের মানদণ্ড এর মানে কি? এই যে মানে ঘটনার সাথে মানুষের রিয়াকশন বা প্রতিক্রিয়ার কোনো মিল নেই। ঠিক তাই, একটা মর্মান্তিক মৃত্যু ঘটেছে, অথচ তার পরিবার সেটাকে স্রেফ একটা বিরক্তি হিসেবে দেখছে। আসল উপলব্ধি কিন্তু ওই মৃত্যুর ঘটনাটি নিজে নয়। তাহলে কোনটা? মৃত্যুটিকে তার পরিবার এবং স্বয়ং ন্যারেটর কতটা নির্মমভাবে আর স্বাভাবিকভাবে উপেক্ষা করছে, সেটাই সবচেয়ে বড় ধাক্কা। ন্যারেটর যখন হঠাৎ করে পরিবারের সুরে সুর মিলিয়ে লড়াকে বাড়াবাড়ি বলছে, তখন পাঠক হিসেবে আমাদের ভেতরে একটা প্রবল অস্বস্তি তৈরি হয়। রাইট, আমাদের মনে হয় আরে ন্যারেটরও তো এই নিষ্ঠুর সমাজেরই অংশ। একদম। এই অস্বস্তিটাই পাঠককে বাধ্য করে সমাজের এই অমানবিক দিকটাকে সরাসরি দেখতে। এটা সত্যি একটা দারুণ পয়েন্ট। মানে লেখক আমাকে ওই আরামদায়ক জায়গা থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। এরপরে আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটে। সকালের আয়োজনের বর্ণনা তো দেওয়া হয়েছিল পাতার পর পাতা জুড়ে, কিন্তু মূল পার্টিটা যার জন্য এত কিছু, সেটা মাত্র ২০ লাইনের একটা সামারি বা সারসংক্ষেপের মাধ্যমে শেষ করে দেওয়া হয়। হ্যাঁ, এর কারণ হলো লরার কাছে এবং পাঠক হিসেবে আমাদের কাছেও এই পার্টিটা ততক্ষণে তার সমস্ত জৌলুস আর আবেদন হারিয়ে ফেলেছে। জেরার্ড জেনেটের ন্যারেটোলজিতে একে বলা হয় সামারি, যা দিয়ে গল্পের গতি খুব দ্রুত বাড়িয়ে দেওয়া হয়। একটা ঘন্টার পর ঘন্টা চলা পার্টিকে মাত্র ২০ লাইনে শেষ করে দেওয়া মানে হলো লেখক আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এই আনন্দের মুহূর্তগুলো আসলে কতটা ক্ষণস্থায়ী আর অর্থহীন হয়ে পড়েছে। আর এরপর মানে সেই দ্রুত গতির প্রাণহীন পার্টিটা শেষ হওয়ার পর গল্পের গতি তো একদম পাল্টে যায়। পার্টি শেষে লরা যখন সেই শোকাহত পরিবারের বাড়ির দিকে একাকী হেঁটে যায়, তখন তার হাতে থাকে পার্টির বেঁচে যাওয়া খাবার। একটা অত্যন্ত অস্বস্তিকর দান বা অকওয়ার্ড চ্যারিটি। হ্যাঁ, মানে একটা পরিবারে মানুষ মারা গেছে আর তাদের দেওয়া হচ্ছে গার্ডেন পার্টির উদ্বৃত্ত স্যান্ডউইচ আর পেস্ট্রি। মিসেস শেরিডেনের এই সিদ্ধান্তটা আভিজাত্যের চূড়ান্ত এক অহংবোধকেই তুলে ধরে। কিন্তু গল্পের বর্ণনার গতির দিকে খেয়াল করুন, যেখানে পুরো পার্টি শেষ হয়েছিল মাত্র ২০ লাইনে, সেখানে লড়ার ওই ধোয়াটে গলিতে হেঁটে যাওয়ার দৃশ্যটা ম্যানসফিল্ড প্রায় ১৮ লাইন জুড়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। বাপরে, প্রায় সমান সমান। হ্যাঁ, এই ধীর গতি যেন একটা স্লো মোশন দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে। এটা লড়ার মনের ভেতরের অস্থিরতা আর অজানা একটা ভয়কে খুব গভীরভাবে অনুভব করতে সাহায্য করে। লরা যখন ওই অন্ধকার গলিতে ঢোকে, তখন তার ভেতরে একটা রেট্রোস্পেক্টিভ এপিফানি বা স্মৃতিভিত্তিক আত্ম-উপলব্ধি হয়। সে আগে যখন এই গলিতে আসত, তখন সে একে নোংরা, দুর্গন্ধযুক্ত মনে করত। কিন্তু আজ সেই গলির একটা ছোট ঘরের ভেতর মৃতদেহটি দেখার পর তার সমস্ত ভয় যেন উবে যায়। সে ভয় পাওয়ার বদলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। মৃত মানুষটিকে দেখে তার মনে হয় সে যেন শান্তিতে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে। লরার কাছে হঠাৎ করেই মনে হয় এই মৃত মানুষটার কাছে গার্ডেন পার্টি বা ওই দামি লেসের পোশাকের আর কোনোই মূল্য নেই।
আর ঠিক সেই মুহূর্তে লরা তার নিজের পরা ওই সুন্দর টুপিটার জন্য প্রবল লজ্জিত বোধ করে এবং ফিসফিস করে বলে ওঠে, ফরগিভ মাই হ্যাট, মানে আমার টুপিটিকে ক্ষমা করবেন। এই বাক্যটা বিশ্বসাহিত্যের অন্যতম শক্তিশালী একটা লাইন। লরা বুঝতে পারে যে তার মাথায় থাকা ওই জাঁকজমকপূর্ণ টুপিটা এই মৃত্যুর পবিত্রতার প্রশান্তির কাছে কতটা বেমানান। কিন্তু জানেন, এই গল্পে শেষ নিয়ে সাহিত্য সমালোচকদের মধ্যে বেশ বিতর্ক আছে। তাই নাকি? হ্যাঁ, ইন্টিগ্রেশন ফিকশনের লেন্স অনুযায়ী এই গল্পটিকে 10-এর মধ্যে মাত্র 3 স্কোর দেওয়া হয়েছে। দাঁড়ান 10-এর মধ্যে 3, কিন্তু কেন? লরার তো এত বড় একটা উপলব্ধি হলো, তাহলে কি এই থিসিস অনুযায়ী গল্পটা ব্যর্থ? না, এটা ব্যর্থতা নয়। ইন্টিগ্রেশন ফিকশন সাধারণত এমন গল্পগুলোকে বেশি স্কোর দেয় যেখানে একটা স্পষ্ট অ্যাকশন বা কাজ থাকে, যেখানে চরিত্র কোনো সমস্যার সমাধান করে। কিন্তু এই গল্পে লরা তো সমাজ বদলানোর জন্য কোনো বিপ্লব শুরু করেনি বা নিজের বাড়ি ছেড়ে চলে যায়নি। আচ্ছা, মানে সে শুধু সত্যিটা দেখতে পেয়েছে। ঠিক, এই কারণে এটি অ্যাকশনের গল্প নয়, বরং এটি রেকগনিশন বা সত্যিটা দেখতে পাওয়ার গল্প। আর ফেলিসিয়া উইলস জোসেফ কনরাডের একটা কথা উল্লেখ করে এর চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। কনরাড বলেছিলেন, আপনাকে শোনানো, আপনাকে অনুভব করানো এবং সবার আগে আপনাকে দেখানোই হলো শিল্পের কাজ। ম্যানসফিল্ড এখানে ঠিক সেটাই করেছেন। হঠাৎ ওই গরিব কটেজের নিস্তব্ধতায় এই যে ইন্দ্রিয়গত পরিবর্তন, এটা পাঠকের ভেতরেও সেই এপিফানি স্থানান্তর করে দেয়। 3 স্কোর পাওয়াটা কোনো ব্যর্থতা নয়, বরং এটা রেকগনিশনের একটা বিশ্বমানের উদাহরণ। পুরো বিষয়টা নিয়ে ভাবলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা অনেকটা, ধরুন, খুব জোরে গান বাজতে থাকা কোনো ক্লাবের ভেতর থেকে হঠাৎ করে কনকনে ঠান্ডার নিস্তব্ধ রাতে বেরিয়ে আসার মতো। এই দুটো পরিবেশের তীব্র পার্থক্যই আপনার শ্বাস আটকে দেয়। খুব সুন্দর একটা উপমা। আমরা আজকের এই আলোচনায় দেখলাম কিভাবে আমাদের নিজেদের তৈরি করা সামাজিক বাবল আমাদের অন্ধ করে রাখে। আমরা জানলাম কিভাবে খুব তুচ্ছ মুহূর্ত, যেমন একজন শ্রমিকের হাসিমুখ বা একটা টুপি পরা, আমাদের গভীর উপলব্ধির জন্ম দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, কিভাবে লেখিকা শব্দের গতি আর বর্ণনার মাধ্যমে সেই উপলব্ধিগুলো সরাসরি আমাদের মনে গেঁথে দিয়েছেন। এখানেই লরার চরিত্রটির মানবিক দ্বন্দ্ব সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। সে দুটো জগতের দূরত্বটা বুঝতে পারে ঠিকই, কিন্তু সে এটাও জানে যে ওই দেয়ালগুলো পুরোপুরি ভেঙে ফেলা হয়তো তার পক্ষে সম্ভব নয়। আর ঠিক এই জায়গাটিতেই আমি একটা প্রশ্ন রেখেই আলোচনা শেষ করতে চাই। যখন আমাদের নিজেদের জীবনে এমন কোনো আকস্মিক এপিফেনি ঘটে, মানে যখন আমরা হঠাৎ করে পৃথিবীর এই বিশাল বৈষম্যগুলো একদম স্পষ্টভাবে দেখতে পাই, তখন কি আমরা সত্যিই আমাদের জীবনযাত্রা পাল্টে ফেলি? নাকি লড়ার মতো আমরাও মহাবিশ্বের কাছে শুধু একটা মৃদু ক্ষমা চেয়ে আবার পাহাড়ের চূড়ায় ঘেরা আমাদের সেই আরামদায়ক গার্ডেন পার্টিতেই ফিরে যাই?